রাখাইন মিয়ানমারের পশ্চিমোত্তরাঞ্চলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষা একটি রাজ্য। সমুদ্র উপকূল ধরে বয়ে চলা এই রাজ্যটির একমাত্র আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে। এই উপকূলীয় রেখা শুধু ভৌগোলিক সৌন্দর্যেই সমৃদ্ধ নয়, বরং এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এই উপকূলে গড়ে উঠেছে কয়েকটি শহর ও সমুদ্র বন্দর, যা স্থানীয় অর্থনীতি, আঞ্চলিক বাণিজ্য ও ভূ রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করে। কালবৃত্তের এ পর্বে থাকবে চলমান আরাকান অঞ্চলে বহুমাত্রিক সংঘাতের কারণ ও ফলাফল, পক্ষ ও বিপক্ষ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শক্তির কার্যক্রম। একই সাথে রাখাইনের চলমান সামরিক সংঘাত, রোহিঙ্গা গণহত্যা এবং বাংলাদেশের ভূমিকা নিয়েও এখানে আলোচনা করা হবে। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মায়ানমার 4 বছরের গৃহযুদ্ধের সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। একদিকে সামরিক জান্তা, অন্যদিকে জাতিগত সশস্ত্র সংগঠন, গণতন্ত্রপন্থী ফ্রন্ট ও স্থানীয় গোষ্ঠীগুলোর নেতৃত্বাধীন প্রতিরোধ বাহিনী। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত বেষ্টিত রাখাইন বা আরাকান রাজ্য এই যুদ্ধের নতুন ময়দান। এ দ্বন্দ্বের শিকড় অনেক দীর্ঘ ও বহু স্তর বিশিষ্ট। প্রথম স্তরে রাষ্ট্র ও সামরিক বাহিনী কেন্দ্রিকতার বিরুদ্ধে জাতিগত অঞ্চলগুলোর কার্যকর ফেডারেল সিস্টেম ও আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি আঞ্চলিক গ্রুপগুলোর। দ্বিতীয় স্তরে গত শতকের শেষের দিকে আইডেন্টিটি পলিটিক্স বা পরিচয় রাজনীতি এখানকার আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করতে শুরু করে। রাখাইন রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধ রাখাইনদের সাথে সামরিক জান্তা নিয়ন্ত্রিত বার্মার কেন্দ্রীয় সরকারের মধ্যে ত্রিমাত্রিক টানাপোড়েন মূলত 1982 সালের নাগরিকত্ব আইনের পর থেকে। তৃতীয় স্তরে সম্পদের নিয়ন্ত্রণ। জেড নামক এক ধরনের রত্ন পাথর, যার খনি মূলত রাখাইনের উত্তর পাশের কাচিন বা চীন রাজ্যে। এই উৎপাদন কেন্দ্রিক বিলিয়ন ডলারের খনি ব্যবসা, যা নিয়ন্ত্রণ করে চীনা কোম্পানিগুলো। চতুর্থ স্তরে গোল্ডেন ট্রায়াঙ্গেল। উত্তর পূর্ব মায়ানমার, উত্তর পূর্ব থাইল্যান্ড এবং উত্তর লাওসের প্রায় 2 লাখ বর্গ কিলোমিটার আয়তনের একটি বৃহৎ পার্বত্য অঞ্চল এই গোল্ডেন ট্রায়াঙ্গেল, যেখানে সিনথেটিক ড্রাগ, মেথ ও ইয়াবা উৎপাদন রেকর্ড সর্বোচ্চ। এ মাদকের সীমান্ত রুট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড হয়ে সাগর পথ, যা বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে মাদক চোরাচালান ও মানব পাচারের একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থল। পঞ্চম স্তর রোহিঙ্গা গণহত্যা, তাদের বিতাড়ন, নাগরিকত্ব সংকট ও ধারাবাহিক নিপীড়ন এই ফ্রন্টকে আরও দগ্ধ করেছে, যার জন্য বাংলাদেশের দাবি অনুযায়ী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে রাখাইন সংকটের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। প্রথম পক্ষ মায়ানমার রাষ্ট্র, যার নেতৃত্বে সামরিক জান্তা নেতৃত্বাধীন মিয়ানমারের সামরিক বাহিনী, যেখানে বার্মিজ জাতীয়তাবাদের সবচেয়ে বেশি প্রাধান্য রয়েছে। তাদের ন্যারেটিভ রাষ্ট্রের ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায়, সন্ত্রাস দমন। দ্বিতীয় পক্ষ মায়ানমারের কেন্দ্রীয় রাজনীতির বিরোধী জোট ও ফ্রন্টগুলো, যেমন এনইউভি, পিডিএফ, যারা প্রো ডেমোক্রেটিক পিপলস ডিফেন্স ফোর্স। তাদের লক্ষ্য সামরিক শাসনের অবসান ও ফেডারেল গণতন্ত্র। তাদের সাথে রয়েছে ইএও মানে এথনিক আর্মড অর্গানাইজেশনগুলো, যেমন আরাকান আর্মি, কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি, কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি, মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং কোকাং তাং এর তাং ন্যাশনাল লিবারেশন আর্মির মতো শক্তিশালী সশস্ত্র গ্রুপগুলো, যারা নিজ নিজ অঞ্চলের রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করে। 2023-24 থেকে বহুমুখী আক্রমণ, যেমন অপারেশন 1027, যা জান্তা বাহিনীকে বড় ধরনের ক্ষতির মুখোমুখি করে। এই অপারেশনের সামরিক গেম চেঞ্জার রাখাইনের আরাকান আর্মি। বর্তমান 2025-এর মাঝ আগস্টে এসে দেখা যায় উত্তর মধ্য রাখাইনের বৃহৎ অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রিত, মানে অনেক টাউনশিপ বা বড় শহর জান্তার হাত থেকে ছিটকে পড়েছে। এবছরের মিড আগস্ট পর্যন্ত নির্ভরযোগ্য সূত্রের রিপোর্ট অনুযায়ী রাখাইন রাজ্যের মোট 17টি টাউনশিপের মধ্যে 14টি টাউনশিপে আরাকান আর্মির দখল ও প্রভাব নিশ্চিত করেছে। সামাজিক ও রাজনৈতিক পর্যায়ে রাখাইনের বর্তমান সংঘাত বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন সম্প্রদায় ও রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে। সম্প্রতি রাখাইনের উত্তরে মাইন্দু বুথিডাং অক্ষ বরাবর আরাকান আর্মির নিয়ন্ত্রণ ও অপারেশন বেড়েছে। বেশ কিছু স্থানে আরাকান আর্মির সাথে আরসার সম্মুখ যুদ্ধের খবর পাওয়া গেছে। তবে রোহিঙ্গা মুসলিম সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির প্রধান বাংলাদেশের জেলে বন্দী থাকার কারণে আরসা অনেকটা দুর্বল হয়ে পড়েছে।
চলমান সংঘাতে উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বাড়িঘর লুটপাট, হত্যা, অগ্নিসংযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুতির খবর পাওয়া গেছে। অভিযোগ আসে রোহিঙ্গাদের উপর আরাকান আর্মি ও বৌদ্ধ রাখাইন সম্প্রদায়ের সম্মিলিত হামলার। এবার আসা যাক রাখাইনের অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থা নিয়ে। রাখাইন সম্পূর্ণভাবে সমুদ্র অর্থনীতির উপর নির্ভরশীল একটি রাজ্য। উপকূলীয় কয়েকটি বন্দর এ রাজ্যের অর্থনৈতিক লাইফলাইন। এছাড়াও বন্দরের কাছাকাছি স্থানীয় পর্যটন ও সাগর থেকে মৎস্য আহরণ রাখাইনের ৩৩ লাখ মানুষের বৈধ আয়ের প্রধান উৎস। প্রথমে আসা যাক সিত্তে বন্দরের কথায়। কালাদান নদীর মোহনায় ভারত মিয়ানমার যৌথ উদ্যোগে ২০২৩ সালে চালু হয় কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প। কলকাতা থেকে সিত্তে বন্দর হয়ে নৌপথে কার্গো আসে, এরপর সড়ক ও নদীপথ পাড়ি দিয়ে পৌঁছে যায় ভারতের মিজোরামে। একই সাথে এই করিডোরের মাধ্যমে সিত্তে বন্দর থেকে পণ্য যায় কলকাতা ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে। ২০২৩ সালের মে মাসে প্রথম ভারতীয় জাহাজ সিত্তে বন্দরে পৌঁছানোর পর থেকে এক বছরে এই বন্দর ১ লক্ষ টনেরও বেশি কার্গো হ্যান্ডেল করেছে। তবে বিরোধীদের অভিযোগ, এই বন্দরের বার্ষিক আয় সম্পর্কে এখানকার জনগণকে অন্ধকারে রেখেছে সরকার। এরপর আসা যাক রাখাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা ক্যাওকোপিও ডিপ সি পোর্ট এবং তার পাশের মাদেই আইল্যান্ড তেল টার্মিনালের দিকে, যা চীনের অর্থায়নে নির্মিত। এখানে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আনা অপরিশোধিত তেল খালাস করা হয়, যা পাইপলাইনের মাধ্যমে সরাসরি চলে যায় চীনের ইউনান প্রদেশে। এই পাইপলাইনের বার্ষিক ক্ষমতা প্রায় ২২ মিলিয়ন টন। এই সংযোগের ফলে চীন মালাক্কা প্রণালীর উপর নির্ভর না করে সরাসরি বঙ্গোপসাগর হয়ে জ্বালানি সংগ্রহ করতে পারে। অন্যদিকে রাখাইনের উত্তরে বাংলাদেশ সীমান্ত বরাবর রয়েছে মাংডু বন্দর। এটি সমুদ্র বন্দর নয়, বরং নাফ নদীর মোহনায় গড়ে ওঠা একটি বর্ডার ট্রেড পোস্ট। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্ত বাণিজ্য চলছে। সাম্প্রতিক যুদ্ধে এ বাণিজ্যে ব্যাঘাত ঘটলেও বাংলাদেশের সাথে রাখাইনের সীমান্ত বাণিজ্য ছোট নয়। এই অর্থ ও বাণিজ্য কেন্দ্রিক মায়ানমারের জান্তা সরকারের কেন্দ্রীয় স্বার্থ, রাখাইন রাজ্যের আঞ্চলিক স্বার্থ, বন্দরগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত চীন, ভারত ও বাংলাদেশের স্বার্থ জড়িয়ে এক জটিল ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাখাইন। এবার আসা যাক এখানকার পক্ষগুলো কে কি চায় সেই আলোচনায়। সামরিক জান্তার নেতৃত্বাধীন সেনা ও যৌথ বাহিনী চায় স্থানীয় বিদ্রোহী গ্রুপগুলোকে দমন করে মায়ানমারকে একক কেন্দ্রীয় শাসনের আওতায় নিয়ে আসতে। জান্তা বিরোধী এনইউজি ও পিডিএফ জোট চায় সামরিক শাসনের অবসান, ফেডারেল গণতান্ত্রিক কাঠামো এবং কেন্দ্রীয় বাহিনীর জবাবদিহিতা। আরাকান আর্মি চায় কার্যকর স্বশাসন, মানে প্রশাসন, নিরাপত্তা, কর ব্যবস্থা তাদের হাতে রাখতে, রাখাইনদের জাতিগত পরিচয় ও সম্পদ নিয়ন্ত্রণে স্থানীয় ক্ষমতাও বহাল রাখতে। রোহিঙ্গা মুসলিমরা চায় নিরাপত্তা, নাগরিক অধিকার পুনরুদ্ধার, নিরাপদে দেশে ফিরে যাওয়ার রাইটস ও গ্যারান্টি। আর তাদের সংগঠন আরসা চায় রোহিঙ্গা মুসলিমদের নাগরিক, রাজনৈতিক ও মানবিক অধিকার। একই সাথে রোহিঙ্গা নাগরিকদের তাদের পিতৃভূমিতে ফিরিয়ে নিতে তারা চায়। আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলো চায় করিডোর, পোর্ট, পাইপলাইনের নিরাপত্তা, সীমান্তের স্থিতি, শরণার্থী ও মানবিক ঝুঁকি নিয়ন্ত্রণ, মূলত তাদের বিনিয়োগ ও বাণিজ্যের নিরাপত্তা। ২০২৫ সালে রাখাইনের দৃশ্যপট নাটকীয়ভাবে পাল্টেছে। আরাকান আর্মি এখন ১৭টির মধ্যে অন্তত ১৪টি টাউনশিপে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তবে সিত্তে, কিয়াওকোপিও আর মানাউং, এই ৩ কৌশলগত গুরুত্বপূর্ণ শহর রয়েছে সেনা শাসক ও যৌথ বাহিনীর হাতে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মংডু, বুথিডাং এর মতো এলাকাগুলোতে সংঘর্ষ হচ্ছে সবচেয়ে তীব্র। বেসামরিক গ্রামগুলো জ্বলছে, হাজারো মানুষ ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ আবার সতর্ক করেছে, খাদ্য ও ঔষধের অভাব দুর্ভিক্ষের স্তরে পৌঁছাতে পারে এই অঞ্চলে। রাখাইনের যুদ্ধ সবচেয়ে বেশি আঘাত করেছে রোহিঙ্গা মুসলিমদের উপর। কখনো জান্তার গোলাবর্ষণ, কখনো আরাকান আর্মির অভিযানের প্রধান শিকার হয়েছে রোহিঙ্গা গ্রামগুলো। নতুন করে পালানোর ঢেউ দেখা দিলেও বাংলাদেশ সীমান্ত এখন কঠোরভাবে নিয়ন্ত্রিত, ফলে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আটকে আছে সীমান্তের ওই পাশে। রাখাইন আজ এক উত্তপ্ত প্রান্তর, আবার একই সাথে সম্ভাবনার করিডোর। বাংলাদেশ যদি বিচক্ষণ কূটনীতির মাধ্যমে বহু পক্ষের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে, তবে এই সীমান্ত শুধু ট্র্যাজেডি নয়, বরং নতুন সংযোগ, অর্থনৈতিক সমৃদ্ধি, আঞ্চলিক স্থিতি সহ সর্বোপরি রোহিঙ্গাদের ন্যায্য প্রত্যাবর্তনের পথ খুলে যেতে পারে। কূটনৈতিকভাবে রোহিঙ্গা প্রত্যাবর্তন করে এখানে বাণিজ্য বান্ধব বাতাস বইবে, নাকি আবার আরেকটি গণহত্যা দেখবে পৃথিবী, নাকি সামরিক হস্তক্ষেপ বা অন্য কোনো পথে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব?
আপনার মন্তব্য কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে কালবৃত্তের সাথেই থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।